আচ্ছা, লেখক মানে কি আকাশ থেকে পড়া কোনো ভিন গ্রহের জীব, নাকি আমাদের মতোই রক্ত মাংসের মানুষ? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে স্বাগত এক কিশোরের স্বপ্নভঙ্গের তীব্র দহনের গল্পে, যেখানে ছোটবেলা থেকে গল্প শুনে আর পড়ে বড় হওয়া তপন হঠাৎ আবিষ্কার করে লেখক মানে ভিন গ্রহের কেউ নয়, লেখক তো তার নিজের নতুন মেসোমশাইয়ের মতন এক জলজ্যান্ত মানুষ। আর এই আবিষ্কারের আনন্দে তপন একদিন এক মনে বসে লিখে ফেলল আস্ত এক গল্প। কিন্তু তার সেই আনন্দ কি শেষ পর্যন্ত টিকে রইল? জানতে হলে চলুন ফিরে যাই সেই পরিচিত কৈশোরে, যেখানে আজ এক কিশোর শিখবে যে নিজের কাঁচা লেখাও অন্যের ধার করা পাকা লেখার চেয়ে অনেক বেশি সম্মানের। আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামার মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবল ভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে। মামার বাড়িতে বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলে রয়েই গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই। একটু পরে ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে তুমি বাপু ওই গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকালে চায়ের টেবিলে উঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মিশো বলেন,
না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়েই বসে। তপন যে সেই দিকে যায়নি, সুদূর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। তপন বিহল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মিশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন দিনরাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজে মানুষই লিখতে পারে। নতুন মিশোকে দেখে জানলো সেটা। তবে আর পাইকে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর, তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও জেঠিমা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শুনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার? এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? আহ ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞাসা করছি, বই তো নয়। রোশ, তোর ছোট মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনি যে। কোথায় গল্পে সে 8-60 ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও? এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রে নামও রয়েছে, প্রথম দিন, গল্প, শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে, চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন তো করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তাও ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়।
মেশো শুধু কফি। আজ আর অন্য কোনো কথা নেই, শুধু তপনের গল্পের কথা, আর তপনের নতুন মেশোর মহত্বর কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অনেকক্ষণ পর মা বলেন, কই, তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত। এতক্ষণ বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে চায়। কেশো গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এ প্রত্যেকটি লাইনই তো নতুন আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেলি? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যে ধন্যে পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন কখনো শুনতে না হয় তমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তাহলে শুনলেন তো, জ্ঞানচক্ষু গল্পের লড়াইটা কোনো সাফল্যের নয়, বরং এক চরম অপমানের ভেতর দিয়ে নিজেকে চিনে নেওয়ার। তপনের জ্ঞানচক্ষু সেদিন খুলল ঠিকই, কিন্তু কত বড় এক দুঃখের বিনিময়। তপন সেদিন বুঝতে পেরেছিল, পৃথিবীতে নিজের লেখা অন্যের নামে চালিয়ে দেওয়ার চেয়ে বড় লজ্জা যেমন নেই, তেমনি অন্যের লেখা নিজের নামে পড়ার চেয়ে বড় অপমান আর কিছু হয় না। মেসোমশাই হয়তো চেয়েছিলেন তপনকে খুশি করতে, কিন্তু তার সেই মহত্বের আড়ালে তপনের মৌলিক অনুভূতিগুলো ধুলোয় মিশে গিয়েছিল। আজ তপন শুধু এক লেখকের মুখোশই দেখেননি, সে দেখেছে বড়দের জগতের এক সূক্ষ্ম ভণ্ডামিও। আর সেই দুঃখের মুহূর্তেই সে নিয়েছিল জীবনের সবচেয়ে বড় সংকল্প। এই গল্প আমাদের শিখিয়ে দিয়ে যায়, আত্মসম্মানহীন সাফল্য আসলে এক মস্ত বড় বোঝা। নিজের কাঁচা হাতের সৃষ্টিও পরের হাতের পাকা সৃষ্টির চেয়ে অনেক বেশি পবিত্র। আর সত্যিকারের লেখক হওয়া মানে শুধু নাম ছাপানো নয়, নিজের সত্তাকে অক্ষরের ভেতর বাঁচিয়ে রাখা। এক কালোজয়ী পত্রিকা, এক বুক ভরা স্বপ্ন, আর এক গভীর জীবনবোধের দীক্ষা, এই ছিল আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু। যদি তপনের এই স্বপ্নভঙ্গ আর সংকল্প আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে লাইক দিন, কমেন্ট করে বলুন আপনার জীবনের কোনো সৃজনশীল কাজ কি কখনো অন্যের হস্তক্ষেপের শিকার হয়েছে। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্সকে, যেখানে আমরা সাহিত্যের অমর চরিত্রগুলোকে নতুন করে অনুভব করি। আবার দেখা হবে পরের গল্পে, ততদিন হাসুন, গড়ুন, আর নিজের মৌলিকতাকে আঁকড়ে ধরুন। মনে রাখুন, নিজের পায়ে হাঁটা কাঁচা হলেও ভালো, কারণ অন্যের কাঁধে চড়ে আকাশ ছোঁয়ার মধ্যে কোনো গৌরব নেই।